এডিটরস ডায়েরিতে বলেছিলাম কসবা কাণ্ডের শেকড় লুকিয়ে রয়েছে গভীরে। তাই যে বিষয়গুলি নিয়ে সমাজ মাধ্যম বা সংবাদ মাধ্যমের একাংশে লাফালাফি চলছে তা শুধুমাত্র ওই হিমশৈলের চূড়া মাত্র। আসল বিষয়টির দিকে আলোকপাত করা হচ্ছে না। ধর্ষণ কাণ্ডটি একটি ঘটনা, বলা ভালো নক্কারজনক ঘটনা। সেই ঘটনা কিভাবে ঘটলো, কখন ঘটলো, কারা ঘটালো তা খবর হতে পারে, কিন্তু কোনো ইস্যু নয়। ইস্যু হচ্ছে কেন ঘটলো এবং এর দায় কার। দেখুন, গত 29শে জুন এডিটরস ডায়েরিতে এই বিষয়টির ওপর আলোকপাত করার চেষ্টা করেছিলাম। যে তথ্যগুলো বেরিয়ে এসেছে তাতে সেদিকেই নির্দেশ করছে যে এই ঘটনা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো একটি ঘটনা নয়। যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কখনোই ভুল করে বা হঠাৎ করে এই ঘটনা ঘটিয়ে ফেলেছে, একদমই তা নয়। এক্ষেত্রে তৃণমূল নেতা মদন মিত্র যে মন্তব্য করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও দল তাকে এই মন্তব্যের জন্য শোকজ করেছে এবং দলের কাছে তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন, কিন্তু মদন মিত্র যা বলেছেন তার অভ্যন্তরেই কি লুকিয়ে আছে আসল সত্য? আপনি দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের সকলকে স্বাগত জানাই। মদন মিত্র বরাবরই একজন বিতর্কিত চরিত্র। কসবা কাণ্ড নিয়ে মন্তব্য করে আবার বিতর্কে জড়িয়েছেন। কিন্তু আবারও বলছি, মদন মিত্র কি আসলে সত্যি কথা বলেছেন? এবার ভাবছেন কেন এই কথা বলছি, তাই তো? সে কথা বলার আগে আসুন একবার শোনা যাক কি বলেছিলেন মদন মিত্র। আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা, আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। আচ্ছা, এখানে কি আপনাদের মনে হলো মদন মিত্র কোনো খারাপ কথা বলেছেন? যারা মদন মিত্রের এই মন্তব্যের বিরোধিতা করেছেন বা করছেন তারা বলছেন এমা ছিছি, এ কি বললেন মদন মিত্র। কেউ বলছেন মদন মিত্রের মন্তব্য লজ্জাজনক। কেন তিনি এমন কথা বললেন যে মেয়েটি ওখানে না যেত তাহলে এমন ঘটনা ঘটতো না? একটি কলেজ ক্যাম্পাসে একটি ছাত্রী কোথায় যাবে আর কোথায় যাবে না তা ঠিক করে দেবেন মদন মিত্র? এটা হতে পারে? ইত্যাদি ইত্যাদি এমন নানাবিধ সমালোচনার ঝড় ওঠে। কিন্তু গোটা বিষয়টা একটু অন্যভাবে ভাবুন তো। যদি আপনি জানেন ওই ঘরে আপনার বিপদ আছে, তাহলে কি আপনি সেই ঘরে প্রবেশ করবেন? যেমন ওই গুপি বাঘা হিরে আনতে ঘরে ঢোকার পর বুঝেছিল ওই ঘরে বাঘ আছে, তাই বলেছিলেন এ ঘরে তুমি কে বা জানতো। কিন্তু এখানে ঘরে ওই হায়নারূপী মনোজিৎ মিশ্র আছে তা তো ওই ছাত্রী জানতো। মদন মিত্র কি তার মন্তব্যে সেই কথাই বোঝাতে চেয়েছেন? মনোজিৎ মিশ্র নামক মানসিক বিকারগ্রস্তের কাছে একা যাওয়া উচিত নয়, সে কথাই কি বলতে চেয়েছেন কামারহাটির বিধায়ক? তবে এটা বেফাঁস মন্তব্য নয়, বরং আয়না দেখালেন তৃণমূল নেতা। ওই কলেজে কি হয়, কারা করে তা মদনবাবু জানেন না বা জানতেন না, এটা বিশ্বাস করা খুব কষ্টকর নয় কি? তাই জেনে বুঝে অতি সতর্কতায় এই কলেজের আসল অবস্থা কি, নিজের ভঙ্গিমায় কি সেটাই বোঝানোর চেষ্টা করলেন মদনবাবু। না, আমি মদনবাবুর হয়ে কোনো কথা বলছি না, বিষয়টা মেলাবার চেষ্টা করছি মাত্র। একটু ভেবে দেখুন, আমি বলেছিলাম সাউথ ক্যালকাটার ল কলেজে যে ঘটনা ঘটেছে তার শেকড় গভীরে লুকিয়ে রয়েছে। সুযোগ করে দেওয়া, পথ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কলেজে আসা ছাত্রীদের এক প্রকার পণ্য হিসেবে দেখছে
শাসকের অলিন্দে থাকা ব্যক্তিরা? সবচেয়ে বড় প্রশ্ন, এই মনোজিৎ ও তার দুই সঙ্গী শুধু এরাই কি দায়ী? কসবা ল কলেজের সাম্প্রতিক গণধর্ষণ কাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এইসব অপরাধ হঠাৎ বজ্রপাতের মতো নামে না। এর পেছনে থাকে একটা ধারাবাহিক অপরাধের ইতিহাস, যা প্রথমে চোখে পড়ে কিন্তু আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের মধ্যে শেকড় ছড়িয়ে ফেলে, ঠিক যেমনটা আরজি করের ক্ষেত্রে হয়েছিল। শেকড় যে গভীরে ছড়িয়ে রয়েছে তার তথ্য উঠে এসেছে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র যে একজন গুণধর ব্যক্তি, তার তথ্য এবং প্রমাণও মিলেছে। মনোজিতের ক্রাইম রেকর্ড বলছে যে ঘটনা সে ঘটিয়েছে তা হলো ওই সমুদ্র পৃষ্ঠের ওপরে উঠে আসা চরম পরিণতি মাত্র। এর আগে ওই কলেজে অন্য ছাত্রীদেরও শ্লীলতাহানি করেছিল এই মনোজিৎ। 2019 সালে এক ছাত্রীর জামা কাপড় খুলে নিয়েছিল এই মনোজিৎ। শুধু তাই নয়, ওই ছাত্রীরও ভিডিও তুলে রেখে ব্ল্যাকমেল করেছিল সে। এরপর আবার 2022 সালে সুইনহো লেনে এক মহিলা শ্লীলতাহানি করেছিল এই গুণধর মনোজিৎ। তার আগে 2017 সালে অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও দায়ের হয়। 2024 সালে ল কলেজের এক নিরাপত্তা রক্ষীকে মারধর করেছিল। গত 2 মাস আগে এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে হেনস্থা করে মনোজিৎ। কসবা, হরিদেবপুর, আলিপুর, টালিগঞ্জ থানায় অভিযোগ রয়েছে এই মনোজিতের বিরুদ্ধে। প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরে কিভাবে কলেজে কর্মরত ছিল এই মনোজিৎ? প্রশ্ন হচ্ছে, জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা হলেও কোন জাদু বলে সে গারদের বাইরে রইল? যদি আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো তাহলে তো এই ঘটনা ঘটতো না। আর এখানেই মদন মিত্রের মন্তব্যটি এক অন্য অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রীটির একা যাওয়া উচিত হয়নি বলে কি কলেজের এই ভয়াবহতার কথাই বোঝাতে চেয়েছেন তৃণমূল নেতা? 29 তারিখ প্রশ্ন তুলেছিলাম, আরও ছাত্রীর সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেনি তো ওই কলেজে? কেন ওই কলেজের ছাত্রীরা চুপ করে রয়েছেন? ভয়ে নাকি লজ্জায়? উত্তরটা আজ অনেকটাই পরিষ্কার, কিন্তু যে উত্তরটা পাওয়া যাচ্ছে না তা হলো কার আশীর্বাদের হাত ছিল ওই মনোজিতের ওপর? কি কারণে এই মনোজিৎকে ওই কলেজে কাজে ঢোকানো হয়েছিল? কেন দুধ কলা দিয়ে কাল সাপ পোষা হচ্ছিল? ধর্ষণের এই ঘটনাটি ঘটাতে মনোজিৎ সাহস পেয়েছে, তার কারণ আগে সে যে একাধিক অপরাধ করেছিল, সেই কোনো অপরাধেই তার তেমন কোনো শাস্তি হয়নি। ফলে তার মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছিল যে অপরাধ করলে শাস্তি হয় না, অন্তত মনোজিৎ মিশ্রের হয় না। তার কারণ কোনো এক অদৃশ্য হাত তার মাথার ওপর রয়েছে, আর ঠিক সেই কারণে সে যে কোনো অপরাধ করলেই পার পেয়ে যাবে। তবে মনোজিৎ কত বড় অপরাধী এটা প্রশ্ন নয়। ঠিক সে কারণে প্রশ্ন হচ্ছে এটা যে আসলে মনোজিৎকে নিয়োগের পেছনে কি লুকিয়েছিল এই অপরাধের বীজ? প্রশ্নটা সেখানে। কার নির্দেশে এই গুণধর মনোজিৎকে নিয়োগ করা হয়েছিল এই কলেজে? মহিলাদের প্রতি খারাপ মনোভাবের পরেও কিভাবে কলেজে রইল? প্রশ্ন সেটাও। আর এখানেই উঠে আসছে আরো একটি চাঞ্চল্যকর তথ্য। সূত্র বলছে এই মনোজিৎ নাকি টাকা দিয়ে কলেজের আসন বিক্রি করত। মেধা তালিকায় নাম না থাকলেও শুধুমাত্র টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের ভর্তি করিয়ে দিত কলেজে।
এটা যদি সত্যি হয় তবে তো ধর্ষণের তদন্তের পাশাপাশি কলেজে ভর্তির তদন্তও হওয়া উচিত নয় কি? কারণ যদি টাকা নিয়ে মেধা তালিকাকে দূরে সরিয়ে ছাত্র ভর্তি করা হয়ে থাকে তবে তো সে সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের জানা উচিত। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু জানে না এমনটা হয় নাকি? ধুর। তবে কি কলেজ কর্তৃপক্ষের কেউ কেউ এই ভর্তির দুর্নীতির সঙ্গে যুক্ত? টাকা যেত তাদের পকেটেও, টাকার ভাগ আর কারা কারা পেত? এসব কিছুর কি তদন্ত হওয়া উচিত নয় বলুন? অবশ্য যদি ওই তথ্য সত্যি হয় তবে, আবার আদৌ সত্যি কিনা সেটা জানতেও তো তদন্ত করা যেতে পারে নাকি? এই টাকার লেনদেনের কারণেই কি সবার স্পিকটি নট অবস্থান? কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট এসেছে আমাদের হাতে। সেই মেরিট লিস্টে দেখা যাচ্ছে মনোজিতের সাথে গ্রেপ্তার হওয়া আর এক গুণধর জাহিদ আহমেদ, তার র্যাঙ্ক 2634। প্রশ্ন এখানে যে এই র্যাঙ্ক নিয়ে সে একটি সরকারি ল কলেজে ভর্তি হয়ে গেল কিভাবে? এটাই কি ওই দুর্নীতির একটা জলজ্যান্ত প্রমাণ? আচ্ছা, কলেজটাকে কেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো বলতে পারেন? হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে, অত্যন্ত নক্কারজনক ঘটনা ঘটেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। তার তদন্ত ডেফিনেটলি করে হওয়া উচিত। কিন্তু কলেজ বন্ধ করে কি হবে? তথ্য চুরি না, মানে যারা পড়াশুনো করতে ওই কলেজে ভর্তি হয়েছেন তাদের কি হবে? তারা তো কোনো অপরাধ করেনি। নাকি এমন একটি সরকারি কলেজে পড়তে আসাটাই তাদের কাছে ভুল হয়ে গেছে? ঠিক যেমন 26,000 চাকরি যাওয়ার পর এখন কেউ নিজেকে শিক্ষক বলে আর পরিচয় দিতে চাইছেন না, পরিচয় দিতে গেলে 2-3 বার করে ভাবছেন। কেউ আবার পরিচয় দিলে শিক্ষক বলার পাশাপাশি নিয়োগের সালটাও উল্লেখ করে দিচ্ছেন, যাতে করে বোঝানো যায় যে আমি ওই 26,000-এর মধ্যে নই। ঠিক তেমন এই কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রছাত্রীরা আর বাইরে গেলে বলতে পারবে তারা কোন কলেজে পড়ে? নাম শুনলেই তো সবার চোখ ছানা বড়া হয়ে যাবে। বড়ই প্রেস্টিজের ব্যাপার। কিন্তু প্রেস্টিজ যাদের বজায় রাখার কথা ছিল তারা কি করছিলেন? কলেজের ভাইস প্রিন্সিপাল থেকে বাকি কলেজের কর্তৃপক্ষ কি কারণে রীতিমতো মিটিং করে মনোজিৎকে নিয়োগ করেছিলেন তারা? গত 30শে আগস্ট 2024-এ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার মনোজিৎকে দেওয়া হয়েছিল তাও এসেছে আমাদের হাতে, আর তাতে পরিষ্কার লেখা আছে ভাইস প্রিন্সিপাল এই নিয়োগপত্র দেওয়ার জন্য কলেজের গভর্নিং বডিকে নির্দেশ দিয়েছিলেন। 45 দিন ব্রেকের পর নতুন করে এই নিয়োগ দেওয়া হয়েছিল মনোজিৎকে, সেটা উল্লেখ আছে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে। প্রশ্নটা হলো, ব্রেক হয়েছিল কেন? জানা যাচ্ছে চুক্তি শেষ হয়ে গিয়েছিল, তাই নাকি ছেদ পড়েছিল কাজে। আর তারপর 45 দিন কোনো কাজ ছিল না ওই মনোজিতের। এরপর আবার ওই মনোজিৎকে নিয়োগ করা হয়। আর প্রশ্ন সেখানে, যে মনোজিতের বিরুদ্ধে এত অভিযোগ, কলেজ ছাত্রীদের প্রতি যে মনোজিতের এই মনোভাব, যার জন্য কলেজ ছাত্রীরা নিরাপত্তার অভাব বোধ করে, সেই মনোজিৎকে তাহলে দ্বিতীয়বার নিয়োগ করা হলো কেন? কার নির্দেশে নিয়োগ করা হলো? প্রশ্নটা সেখানে। তথ্য বলছে এই মনোজিতের যা মনোবৃত্তি তা সত্যি ভাষা দিয়ে প্রকাশ করা লজ্জাজনকও বটে। তার কারণ
আদালতে এবং পুলিশি জেরায় যে তথ্যগুলো উঠে এসেছে তার একটি তথ্য হলো এটাই যে যখন গার্ড রুমে ওই নির্যাতিতার সঙ্গে অত্যাচার চলছে তখন তার ভিডিও রেকর্ড করছিল ওই মনোজিতের দুই শাগরেদ। সেই দুই শাগরেদ জেরায় জানাচ্ছে মনোজিতই নাকি তাদেরকে ওই ভিডিও করতে বলেছিল। কেন বলেছিল তার উত্তরে তারা পুলিশকে জানাচ্ছে যে মনোজিৎ দাদা তাদেরকে বলেছিল যে ভিডিও তুলে রাখো, সেই ভিডিও দেখিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেল করে আবার সহবাস করা যাবে। ভাবতে পারছেন কতটা মানসিকভাবে বিকারগ্রস্ত হলে একটা মানুষ এই কাজ করতে পারে, এমন নির্দেশ কাউকে দিতে পারে। জীব জন্তুদের মধ্যেও এমন প্রবৃত্তি লক্ষ্য করবেন না। জীব জন্তুর সঙ্গেও যার তুলনা চলে না, সেরকম একজন ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য নিয়োগ করা হচ্ছে। কিসের কারণে? ভুরি ভুরি অভিযোগ, একাধিক থানায় অভিযোগ থাকার পরেও মনোজিৎ সুযোগ পাচ্ছে কেন? কার বদান্যতায়? প্রশ্নটা সেখানে। মনোজিৎ যা করেছে তার শাস্তি আইনানুগ মনোজিৎকে পেতে হবে এবং তার দুই শাগরেদকে পেতে হবে। কিন্তু যারা মনোজিৎকে এই কাজ করার সুযোগ করে দিল, অপরাধী কি তারা নন? তারা কি কম অপরাধী? জেনে বুঝে যারা এই অপরাধ সংগঠিত করতে সাহায্য করলেন, তারাও কি এই অপরাধে যুক্ত নন? প্রশ্নটা সেখানে। তার কারণে এই লয়, এই আশ্রয়, এই প্রশ্রয় যদি সেদিন মনোজিৎ না পেত, তাহলে তো এই ঘটনা ঘটানোর সাহস সে পেত না। খুব স্বাভাবিকভাবেই সাহস না পেলে, সুযোগ না পেলে এই ঘটনা ঘটত না। কেন তাকে রাখা হলো? শুধুমাত্র কি টাকার জন্য? মনোজিৎ প্রচুর টাকা এনে দেয়, সে টাকা যায় কোথায়? কার পকেটে? যদি সত্যি মেরিট লিস্ট টপকে সেখানে ভর্তি হয়ে গিয়ে থাকে, তাহলে তো ওখানেও ঠিক যেমনভাবে যোগ্য শিক্ষকরা চাকরি পায়নি, ঠিক সেভাবে যোগ্য প্রার্থীরা ল কলেজে ভর্তি হতে পারেনি। আর কারা ভর্তি হয়েছে? ওই জাহিদের মতন ছেলেরা, যারা মনোজিতের পাশে থাকে, মনোজিতের কথায় ভিডিও করে। তদন্তটা এখানে হওয়া উচিত নয় কি? প্রশ্নটা তাই এডিটরস ডায়েরি তুলে রাখলো যে শুধুমাত্র ধর্ষণের তদন্ত করেই এই গোটা বিষয়টা শেষ হয়ে যাচ্ছে না। এই গোটা বিষয়টা আরো একটা গভীর চক্রান্তের দিকে নজর দেওয়াচ্ছে। এই গোটা ঘটনাটা আরো একটা বড় দুর্নীতি চক্রের তদন্ত করার কথা বলছে। আর মনোজিৎ নেই তো ওই কলেজে। এবার একজন একা ছাত্রী কিংবা মেয়ে ওই কলেজে যেতে পারবে তো? কলেজের যেখানে সেখানে যে কোনো ঘরে নিজের প্রয়োজনে যেতে পারবে তো? তাকে তো ভাবতে হবে না যে ওই ঘরে কে আছে। মদন মিত্রের মতন কথায় সঙ্গে আরো 2-3 জন বন্ধুকে নিয়ে যেতে হবে না তো? প্রশ্নটা হলো এটাই যে আর কোনো মনোজিৎ নেই তো? আর এই মনোজিৎ কি শুধুমাত্র ওই সাউথ ক্যালকাটা ল কলেজেই বিদ্যমান, নাকি এমন মনোজিৎ কলেজে কলেজেই আছে? আজ ল কলেজের ঘটনা প্রকাশ্যে এসছে, কালকে অন্য কলেজের ঘটনা প্রকাশ্যে আসবে না তো? সেখানেও কোনো মনোজিৎকে কেউ বা কারা প্রশ্রয় দিচ্ছে না তো? যার ফলে সেই মনোজিৎ ধরে নেবে যে অপরাধ করা যায় এবং অপরাধ করলে শাস্তি হয় না, কারণ আশীর্বাদ আছে কারো। যদি এমনটা থাকে
তাহলে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। কোনো মহিলার সাথে এ ধরনের ঘটনা আগামীতে যাতে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটে তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। না হলে আমাদের এ ধরনের অনুষ্ঠান হয়তো আবারও পরিবেশন করার প্রয়োজন পড়বে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।